চায়না অফিসিয়ালি মোরাললেস বলতে পারেন দুইটা একসঙ্গে দুইটা 6th জেনারেশন ফাইটারের উন্মোচন করছে, পরীক্ষা চালাইছে সাম্প্রতিক সময়। তো সেই দুইটা বিমানের সম্পর্কে কিছুটা ডিটেলস আলোচনার চেষ্টা করব। তো কোন বিমান দুইটা অরিজিনাল ছবি দেখাই, যেটা ওদের অফিসিয়াল ছবি, সেটা এই যে ছবিতে দেখতে পাইতেছেন। এই দুইটা বিমানের পরীক্ষা চালিয়েছে চায়নার দুইটা কোম্পানি, যুদ্ধ বিমান উৎপাদন করে বর্তমানে। একটা হলো শেংয়াং এয়ারক্রাফট কর্পোরেশন, একটা হলো চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশন। তো চেন্দু যেটা বানাইছে সেটা হলো এটা, আর শেংয়াং যেটা বানাইছে সেটা হলো এটা। এই দুটো অফিসিয়াল ভিডিও থেকে কালেক্ট করা ছবি। তো ডিটেলস ছবিতে আপনাদের আরও বিস্তারিত দেখাবো। এখন এই দুইটা বিমানই চায়না উৎপাদন করবে কি না, নাকি যে কোনো একটা করবে সেটা বলা খুবই কঠিন। কারণ যুক্তরাষ্ট্র পূর্বে কি করে সাধারণত, যেহেতু ওদের যে কোম্পানি আছে দুইটা কোম্পানি, লকহিড মার্টিন বা বোয়িং, ওদেরকে বলে যে আপনারা যুদ্ধ বিমান বানান, তার মধ্যে একটা সিলেক্ট করব। তো যুক্তরাষ্ট্র সাধারণত কি করে, লকহিড মার্টিন এটাই সিলেক্ট করে যুদ্ধ বিমান হিসেবে, বোয়িং এটা রিজেক্ট করে, কারণ টেকনোলজিক্যালি ওটা একটু বেটার। এই কারণে বেটার হয়, কারণ এক্সপিরিয়েন্স, এই কারণে। তবে চায়নার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। চায়না কিন্তু J-20 এবং J-35 দুইটা 5th জেনারেশন ফাইটার বর্তমানে অলমোস্ট সার্ভিসে রাখতেছে। চেন্দু J-20 যেটা, সেটা ওরা নিজেরা অপারেট করে। J-35 যেটা সেনিয়ানের তৈরি, সেটা করে কি ওরা এক্সপোর্টও করে, নিজেরাও কিছু অপারেট করবে, নৌবাহিনী আরও বিভিন্ন কাজের জন্য ব্যবহার করবে। তো সেক্ষেত্রে আশা করা যায় এই যে এটা চেন্দুর, যে এটা বলা বলা হচ্ছে J-36 বিমান হইতে পারে এটার নাম, আর শেনিয়ানের নাম যে কোনো একটা কিছু হতে পারে। এটা আপাতত বলা খুব মুশকিল কী হবে নাম। ধরে নিতে পারেন এটাও হয়তো এক্সপোর্ট করবে আর নিজেরাও কিছুটা অপারেট করবে। তো এই বিমানের বৈশিষ্ট্যটা কী হবে, যেটা ভয়াবহ তথ্য পাওয়া যাচ্ছে সেটা হলো এই বিমানের রেঞ্জ সহ বিভিন্ন কিছুতে একটা ম্যাসিভ চেঞ্জ আসছে বা আনবে। চীন প্রচলিত পন্থা থেকে কিছুটা বেরোয় এবং একটা ইনোভেশন আনার চেষ্টা করতেছে, সেইটা নিয়েই একটু আলোচনা করব। চীন কেন 6th জেনারেশন ফাইটার বানাতে যাইতেছে এবং সেটা এত দ্রুত, পাশাপাশি এটার কাজটা কি। 6th জেনারেশন ফাইটারের রেঞ্জ অনেক বেশি হবে। 5th জেনারেশন ফাইটার যেগুলা বা 4th জেনারেশন ফাইটার, সেগুলোর রেঞ্জ অতটা বেশি না। 4th জেনারেশন ফাইটারের রেঞ্জ বেশি, কিন্তু রেঞ্জ বেশি করতে গেলে ওটার স্টেলথি থাকে না, সেক্ষেত্রে আমেরিকার বিরুদ্ধে ওটা কাজে আসবে না। আবার 5th জেনারেশন ফাইটার যেহেতু আকারে ছোট, রেঞ্জ কম, সেক্ষেত্রে আমেরিকার যে চায়নার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হয় না। কেন পূরণ হয় না, এই যে এটা আপনাদের বিস্তারিত দেখালে বুঝতে পারবেন। এই গেল হলো চায়না, এটা হলো জাপান, এই পর্যন্ত হলো জাপান, এই পর্যন্ত হলো জাপান, এটা দক্ষিণ কোরিয়া, এটা হলো ফিলিপাইন। এখন চায়নাকে ঘিরে ধরছে ফার্স্ট আইল্যান্ড চেন যুক্তরাষ্ট্রের। এখানে এটা হলো তাইওয়ান, যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট। তো জাপান এই পর্যন্ত, তাইওয়ান এখানে, আবার এখানে ফিলিপাইন, তো এখানে ব্রুনাই এবং সিঙ্গাপুরে নৌঘাটি। তো ফার্স্ট আইল্যান্ড চেন দিয়া চীনকে কিন্তু অলরেডি আটকাই রাখছে আপনার যুক্তরাষ্ট্র। আবার একটা সেকেন্ড আইল্যান্ড চেন আছে, সেটা হলো এই জাপানের এই অঞ্চল থেকে, এই যে গুয়াম, যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটি যেসব অঞ্চলে সামরিক অঞ্চল, গুয়াম, এই সেটা হলো যুক্তরাষ্ট্রের এই অঞ্চল। এবং তারপরে হলো এদিকে আপনার যুক্তরাষ্ট্রপন্থী কিছু দ্বীপরাষ্ট্র আছে এবং এদিকে অস্ট্রেলিয়া ওই পাশে। তো দেখতে পাচ্ছেন এক ফার্স্ট আইল্যান্ড চেন এবং সেকেন্ড আইল্যান্ড চেন, দুইটা চেন দিয়ে চায়নাকে আটকাই রাখছে। তো চায়না এইগুলাকে ভেঙে বেরিয়ে আসতে চায়। ফার্স্ট আইল্যান্ড চেন আসলে থাকবে না, অলরেডি নাই বলতে পারেন, কারণ চীনের যে নৌশক্তি, তাতে এই যে মিয়াকু স্টেট, এই জাপানের এইসব দ্বীপ একসময় দেখবেন চায়না দখল করে ফেলাবে। আর দখল করা উচিত, কারণ এত দূর থেকে সেই দ্বীপ খাইতে পারে, এত পরাশক্তি কেউ মানে? আপনার বাসার পাশে খাইলে আপনি মানবেন নাকি? তো ওটা বড় কথা না, তাইওয়ানকে দখলে নিয়ে নেবে 30-এর মধ্যে আশা করা যায়, বা যত ডেলাই হবে তত আরামসে নিতে পারবে আর কি। কারণ চীনের শক্তি বেশি বাড়তেছে কম্পেয়ার টু ইউএস। তো তাইওয়ানকে নিয়ে গেলে এমনি ফার্স্ট আইল্যান্ড শেষ। সেকেন্ড আইল্যান্ড চেন যেটা, সেটাকে ডিস্ট্রয় করার জন্য চীনের যে লক্ষ্য, সেটা হলো গুয়াম। এই গুয়ামকে টার্গেট করা। গুয়াম শেষ হলে যুক্তরাষ্ট্রের সেকেন্ড আইল্যান্ড চেন শেষ যে কোনো যুদ্ধের জন্য। এক্ষেত্রে চীনের মেইনল্যান্ড এই জায়গা থেকে, বা তাইওয়ান এই জায়গা থেকে, তাইওয়ান তো পরে দখল করার পরে, এখন যদি চিন্তা করে 1800 মাইল দূরে গুয়ামের অবস্থান। তো 1800 মাইল মোটামুটি আপনার ওই যে 3500 কিলোমিটারের মতো ধরতে পারেন। তো বর্তমানে যে যুদ্ধ বিমান, সেইগুলার
যে রেঞ্জ, কারণ একবার যাইতে হবে আবার ফিরে আসতে হবে, তো রেঞ্জ বেশি লাগবে, অনেক বেশি রেঞ্জ লাগবে। বর্তমানে যে 5th জেনারেশন ফাইটার আছে চায়নার, সেগুলোর রেঞ্জ ধরেন আপনার ওই মোরাললেস কত 4000 কিলোমিটার। তো 4000 কিলোমিটার হলে কিন্তু সেটা যাইতে পারবে না, যাইতে পারবে শুধু, ফিরে আসতে পারবে না। তো ওইটা তো আর কম্বাট রেঞ্জ বলে না। কম্বাট রেঞ্জ হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যুদ্ধে যাইয়া ফিরে আসতে পারবে, ওই রেঞ্জটা হলো কম্বাট রেঞ্জ। তো কম্বাট রেঞ্জের দিক থেকে 5th জেনারেশন ফাইটার বা চীনের অন্য অন্য বিমান অতটা মানে এই গুয়ামে আঘাত করতে পারবে না সরাসরি। করতে পারবে সেটা হলো এই পর্যন্ত আসবে, মিসাইল নিক্ষেপ করবে ওখান থেকে, তারপরে ফেরত আবার ফেরত চলে যাবে। কিন্তু ওটা খুব কঠিন আসলে বিষয়টা, এতটা প্র্যাকটিক্যাল না। কারণ আপনি যখন মিসাইল নিক্ষেপ করবেন, সেগুলোকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র যথেষ্ট সময় পেয়ে যাবে, কারণ এগুলো সার্চ করে ফেলবে এবং ধ্বংস করা খুব সহজ হবে। তো বর্তমানে চীনের যেসব বিমান আছে সেগুলোর রেঞ্জ হচ্ছে মোরালেস আপনার ধরতে পারেন কম্বাট রেঞ্জ, যেটা সেটা আপনার 2000 কিলোমিটারের কম। এটা কিন্তু 1800 মাইল, মাইল মানে কি ডাবল, 3600 কিলোমিটার বা 3500 কিলোমিটার প্লাস। তাহলে এই পর্যন্ত আসতে পারবে, এবং বাকি পথ লং রেঞ্জের, ভেরি লং রেঞ্জের মিসাইল নিক্ষেপ করতে হবে, যেগুলো যুদ্ধ বিমান দ্বারা নিয়ার টু ইম্পসিবল এত লং রেঞ্জের মিসাইল নিক্ষেপ করা। যুদ্ধ বিমানের মিসাইলের রেঞ্জ কত হয় সাধারণত, যেগুলো সুপারসোনিক, এগুলো ওই ধরেন 600 কিলোমিটার। তো সেটা খুব একটা বেশি রেঞ্জে যুক্তরাষ্ট্রের গুয়ামকে টার্গেট করতে পারবে না। 6th জেনারেশন ফাইটার সেই সমস্যাটাকেই সমাধান করবে, কারণ ওইগুলোর রেঞ্জ হবে মোরাললেস আপনারা ধরতে পারেন ওই কম্বাট রেঞ্জের কথাই বলতেছি, 3000 থেকে 4000 কিলোমিটার। অবাক লাগতেছে, ডাবল 5th জেনারেশন ফাইটার থেকে, কিন্তু এটাই হবে। এর একটা প্রমাণ হচ্ছে, দেখাচ্ছি আপনাদের। চীন, এই যে এটা হলো চীনের উপরেরটা চীনের J-20 আর নিচেরটা হচ্ছে J-36 বা যে চেন্দুর যে বিমানটা নতুন সেটা। তো আকারে দেখতে পাইতেছেন এই লম্বার দিক থেকে এটা হলো 20 মিটার, আর এটা লম্বার দিক থেকে হলো 21 মিটার। লম্বা কিন্তু ইয়া না, কিন্তু এখানে হলো পার্থক্য, এটার অলমোস্ট ডাবল ইয়া আছে, এবং ডায়মিটার সব কিছুতে বেশি। তো এই কারণে এটা রেঞ্জ অনেক বেশি হবে, এবং অস্ত্র লোড করার যে সক্ষমতা সেটা এই J-20 থেকে অলমোস্ট ডাবল বা তার চেয়েও বেশি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা নাকি হাইপারসোনিকও হতে পারে। হাইপারসোনিক হলে কী হয়, বিমান ম্যানুভারিং করতে বা বিভিন্ন কাজে সমস্যা হয়, কিন্তু এটা সমস্যা হবে না। কেন হবে না তা বলি। চীন সাম্প্রতিক সময়ে একটা বিমানের পরীক্ষা চালাইছে, এর নাম হলো MD-22। MD-19 বা MD-22 পর্যন্ত আছে, MD-25 পর্যন্ত আছে বিমান। আসলে এগুলো হলো এই যে নাম্বার, এগুলো মানে আপগ্রেড সিরিজ না, এগুলো হলো প্রোটোটাইপ। এক একটা 19 নম্বর প্রোটোটাইপ, 20 নম্বর প্রোটোটাইপ, 21, 22 এরকম 25 নম্বর পর্যন্ত প্রোটোটাইপ তৈরি করছে। তো এখানে একটা ইঞ্জিন ব্যবহার করে দেখেন এই পর্যন্ত, এইটা হলো প্রায় 11 মিটার লম্বা, এই থেকে এই পর্যন্ত 11 মিটার লম্বা। এখানে একটা ইঞ্জিন ব্যবহার করে এই পর্যন্ত। এটা হলো র্যামজেট, খুবই পাওয়ারফুল একটা র্যামজেট, এবং এটার গতি তুলছে, এটা অফিসিয়াল ছবি কিন্তু। তো এটার গতি হচ্ছে ম্যাক 7, অর্থাৎ শব্দের গতি থেকে 7 গুণ বেশি। আর শব্দের গতি সম্ভবত 1234 কিলোমিটার মানে প্রতি ঘন্টা হিসাবে, ম্যাক 1-এ আর কি গতি হলো 1234 কিলোমিটার। তো ম্যাক 7 বুঝতে পারতেছেন, বিশাল ব্যাপার স্যাপার। বর্তমানে যেসব যুদ্ধ বিমান আছে, কার্যকর যুদ্ধ বিমান, সেগুলোর গতি সাধারণত সর্বোচ্চ যদি ধরেন ম্যাক 2.5 এরকম, যেমন MiG-31 রাশিয়ার। কিন্তু সাধারণত যুদ্ধ বিমানের গতি হয় ম্যাক 2। হ্যাঁ, ম্যাক 2 শব্দের গতি থেকে ডাবল বা 1.8 এরকম হয়। যেমন যুক্তরাষ্ট্রের F-35-এর গতি হচ্ছে ম্যাক 1.6 থেকে ম্যাক 1.8। তো এখানে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে তার একটা ইঞ্জিন 6th জেনারেশন ফাইটার ইউজ হবে। কোন ইঞ্জিনটা ব্যবহার হয়েছে, এই যে ছবিতে দেখেন, এইটা হচ্ছে একটা র্যামজেট ইঞ্জিন চীনের। এর গতি এটা দিলে মানে আপনার ম্যাক 7 গতি তুলছে। তো যেই বিমানে ইউজ করছে MD-19 বা MD-22 যেটাই বলেন, সেই বিমানের লম্বা দূরত্ব হচ্ছে 11 মিটার, মানে 11 মিটার লম্বা। কিন্তু চীনের যে বড় যে বিমান বর্তমানে, এটা তো আপনার 21 মিটার লম্বা এবং ভারী বেশি। সেক্ষেত্রে গতি তো কমাই ফেলাইবে, কারণ আপনার যতটা পাওয়ার সাপ্লাই করবে তার তুলনায় এই বিমান তো বড়। সেক্ষেত্রে ধরেন কি এটার গতি ম্যাক আসতে পারে 5, হাইপারসোনিক তাও। আবার পাশাপাশি দুইটা ইঞ্জিন তো নিজস্ব আছেই, মানে WS-15 ইঞ্জিন হয়তো বা আপাতত ইনিশিয়াল স্টেজে ব্যবহার করবে চায় না বর্তমানে। WS-15 অলরেডি চীন সার্ভিসে নিয়ে আসছে, চীনের J-20S ভার্সনে অলরেডি WS-15 চীনের 5th জেনারেশন ইঞ্জিন ব্যবহার করে।
কিন্তু আহ, এইখানে এই দুইটা ইউজ করবে WS-15, আর পাশাপাশি উপরে দিয়ে একটা ইঞ্জিন আছে, সেটার ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবেন। এই যে এটার আর একটা অংশ, এটা যদিও এটা আপনার অরিজিনাল ছবি না, কিন্তু এরকমই আর কি। তো সেক্ষেত্রে এই যে যে ইঞ্জিনটা, এই যে তৃতীয় ইঞ্জিনটা, এইটা হবে ওই র্যামজেট। তো ওই র্যামজেট এবং এই দুই আর এই যে এই দুইটা ইঞ্জিন, এই যে এই পাশে দুই পাশে দুইটা ইঞ্জিন যেটা আছে, সেই সব মিলে গতি ম্যাক 5-এর মতো হবে। সুপার ক্রুজাবিলিটি অ্যাটলিস্ট ম্যাক 5-এ যাবে। সেক্ষেত্রে মিসাইল দিয়ে এই বিমানকে ধ্বংস করা কঠিন হবে, আবার রেঞ্জ বেশি হবে। সেক্ষেত্রে চীনের যে জাম্পটা দিছে, সেই জাম্পটা আসলে বড় পরিকল্পনা নিয়ে এবং বড় ধরনের ইনোভেশন আমি বলবো এটা হবে, এবং এটা খুবই কাজে দেবে। আর চীনের যে এই যে নতুন ইঞ্জিন, এই যে ইঞ্জিন দিয়া যে রেঞ্জটা এই যে এই বিমানের, সেটা কিন্তু আপনার 8,000 কিলোমিটার। এই যে MD-19 বিমানের রেঞ্জ হচ্ছে 8,000 কিলোমিটার। তো আশা করা যায় ওই যে 8,000 কিলোমিটার যদি রেঞ্জ হয়, সেক্ষেত্রে যদিও ফুয়েলের উপরে রেঞ্জ নির্ভর করে, কিন্তু র্যামজেট খুব বেশি ইউজ করা যায় না। আপনি সারা বছর ধরে মানে যুদ্ধ বিমানের যে জেট ইঞ্জিন, সেগুলো যেভাবে ইউজ করেন, সেগুলা এই ধরনের ইঞ্জিন অত ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে 8,000 কিলোমিটার রেঞ্জ মানে 4,000 কিলোমিটার কম্বাট রেঞ্জ হবে। তো 4,000 কিলোমিটার মানে কি, মানে আপনার গুয়াম শেষ। যুক্তরাষ্ট্রের যে গুয়াম আছে, সেই গুয়ামে আক্রমণ করতে পারবে। 4,000 কিলোমিটার ইজ মোর দ্যান এনাফ, একদম বোমা হালাইতে পারবে ওখানে যে পৌঁছে। তো ফার্স্ট আইল্যান্ড চেন এবং সেকেন্ড আইল্যান্ড চেন যুক্তরাষ্ট্রের থাকলো না চীনের বিরুদ্ধে কার্যকর হবে। এইটাই হলো মেইন ইনোভেশন চায়নার জন্য আমার কাছে মনে হয়েছে 6th জেনারেশন ফাইটারে। তো আপনাদের কি মনে হইতেছে সেটাও জানাইতে পারেন। আরও অনেক কিছু আলোচনা করার দরকার ছিল 6th জেনারেশন ফাইটার নিয়ে, কিন্তু অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, বা আর ধীরে ধীরে তথ্য পাবো, আরও আলোচনা করবো নিয়মিত আপনাদের সঙ্গে।